আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ পরীক্ষার আর মাত্র 10 দিন। এই মুহূর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কোনটা তোমাকে যদি বলি, আমি যে ক্লাসগুলার সাজাইছি এই ক্লাসগুলো তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কেন তোমাকে জাস্ট ওভারভিউ করি ক্লাসটার। আজকে ক্লাসে আমি হচ্ছে কি করাবো তাহলে তুমি বুঝতে পারবে। জাস্ট একটা মিনিট ভাইয়ের কথা শোনো, তুমি ক্লাস করো আর না করো, তুমি একটা মিনিট কথাটা শুনে তারপরে হচ্ছে ক্লাস থেকে যাবা, ঠিক আছে? তো কথাটা শুনো, তোমার জন্য অনেক বেশি লাভজনক কিছু কথা 1 মিনিটের মধ্যে থাকবে। সো খুব গুরুত্ব সহকারে শুনবা। দেখো, এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি প্রয়োজন তোমার পরীক্ষায় কি আসবে, সাজেশন প্রয়োজন, তাই না? তারপরে এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কি? সাজেশনগুলো যদি কম্প্যাক্ট আকারে কোনো একটা ভাইয়া বা কেউ কোনো একটা স্যার সবচেয়ে ভালো মতো বুঝাই দিত এবং এমনভাবে বুঝাই দিত যেন আমি পরীক্ষায় 100% মার্কটা তুলতে পারি। আমার প্রিপারেশন যেন শূন্য থেকেও আমি যেন 100% মার্কটা ওখানে লিখলেই যেন আমি মার্ক পাই, এরকম যদি সিওরিটি কেউ দিত তাহলে সবচেয়ে বেস্ট হতো। তোমার তুমি তুমি ধরো ভাবতেছো এভাবে যে তোমার লাইফে সবচেয়ে বেস্ট হতো এই কাজটা। সো এই কাজটাই ভাইয়া আমি তোমাকে করে দিতে এসেছি। সো এখন তুমি বাকিটা সিদ্ধান্ত নেবা তুমি কতটা গুরুত্ব দেবে ক্লাসটাতে, এবং ক্লাস সম্পূর্ণটাই দেখবা। প্রয়োজনে একটা অধ্যায় ক্লাসটা দেখো, তাহলে তুমি জাজ করতে পারবা যে আমি আসলে কি করাচ্ছি, গালগপ্প করতেছি নাকি তোমাকে আসলে বেস্ট মোমেন্টামটাই রেডি করতেছি তোমার প্রিপারেশনের জন্য। এবং একটা অধ্যায় যখন কমপ্লিট হবে তোমাকে আমি 100% সাজেশন কিছু দিয়ে দেবো আমি এই ক্লাসের পর। ওই সাজেশনগুলো তুমি দেখবা, প্রত্যেকটা সাজেশনের ম্যাথ তুমি হচ্ছে এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি করতে পারবা। তাহলে ওইগুলো যদি তুমি পারো তাহলে বাকি পরীক্ষার হলে যা আসবে ওগুলাই তো ঘুরে তুমি অ্যান্সার করতে পারবা, তাই না? তাহলে অলরেডি 100% অ্যান্সার করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো এবং ভাইয়ের ক্লাসটা শুরু করো, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে প্রথমেই হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায় আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। তো আমি কোনো ধরনের কোনো ফাংশনে যাচ্ছি না, কোনো ধরনের কোনো বেসিকে যাচ্ছি না, কোনো অধ্যায়ের ভিত্তিতে যাচ্ছি না, কিচ্ছু যাচ্ছি না। তোমার পরীক্ষায় জাস্ট কী আসবে, শর্টকাটে টেকনিকে কীভাবে তুমি মার্কসটা তুলতে পারবা সেটাই মূলত দেখাবো, এবং কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আগে করাই দেবো, এবং টাইপ ভিত্তিক আকারে, ঠিক আছে? আসো তাহলে প্রথম টাইপ, এই অধ্যায়ের প্রথম টাইপ হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এই অধ্যায়ের প্রথম টাইপটা কি? এই অধ্যায়ের প্রথম টাইপটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তোমার সিকিউ এর জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারলে তুমি বাকিগুলো পারবে। এই যে এগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এমসিকিউ যখন করাবো তখন এগুলো দেখাই দেবো, প্যারা নিও না, ঠিক আছে? সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাইফের এই অধ্যায়ের জন্য ঘ নম্বরে আসবে। ঘ নম্বরে টাইপ 1, যেহেতু বইয়ে প্রথমে আসে টাইপ 1 দিয়ে ফেলো। টাইপ 1 হচ্ছে এই যে এটা রাদারফোর্ড মডেল ও বোর পরমাণু মডেল। আমি আর লিখে সময় নষ্ট না করি, ঠিক আছে? রাদারফোর্ড মডেল ও বোর পরমাণু মডেল, এই যে যেটা দেখতে পাচ্ছ সেটাই। এই রাদারফোর্ড মডেল ও বোর পরমাণু মডেলের পর্যায়ক্রমিক আলোচনা তোমাকে বলবে, সীমাবদ্ধতা বলবে, তারপরে কার কী আছে, কে কীভাবে আলোচনা করছে এটার পার্থক্য বলবে, এটা জাস্ট তোমাকে বলবে। এবং এখান থেকে যেটা আলোচনা করা যেতে পারে, আমার কাছে যেটা মনে হয় যেটা আলোচনা করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমাদের হচ্ছে মডেলটা দেখে চিনতে হবে। এবং আমি খুব বেশি সময় নেব না কিন্তু ক্লাসগুলোতে, ঠিক আছে? তুমি জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি হচ্ছে দুইটা চিত্র আঁকাবো। প্রথম চিত্রটা আমি এইভাবে আঁকালাম, ঠিক আছে? এবং দ্বিতীয় চিত্রটা এভাবে শুরু করলাম, ঠিক আছে? এখন এই চিত্রের আরও একটা ফিগার ধরে আঁকাই এর ভিতরে, ধরে এরকম। আচ্ছা, দেখতে ভালো দেখাচ্ছে না যদিও, কিন্তু তোমাদের সময় নষ্ট হবে, তারপরে আবার না বুঝলে আবার ঝামেলা আছে। সো একটু ভালো করে আঁকাই। এই হচ্ছে এটা, এরপরে দিয়ে ফেলবা এটা, এরপরে এটা। তো চিত্রটা দেখে চিনতে হবে। ধরো এটা হচ্ছে এ চিত্র, সো এটা কি? এবং আরও একটা চিত্র তোমার পাশাপাশি দিয়ে ফেলবে, এরকম করে দিয়ে ফেলবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমার মনে করো বিচিত্র, তাহলে এ চিত্র এবং বিচিত্র দেখে তোমার প্রথমত বুঝতে হবে কোনটা রাদারফোর্ড পরমাণু মডেল এবং কোনটা বোর পরমাণু মডেল, এবং কোনটা বোর পরমাণু মডেল। মনে রাখবা এই যে বৃত্তাকারে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড। আর এই যে বিচিত্রটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল কীরকম থাকবে?
এই যে এরকম বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার হবে, অর্থাৎ এরকম কোনা কোনা আকারে থাকবে, ঠিক আছে, এরকম কোনা 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 আকারে। তো আমি তোমাকে চিত্রটা দেখাই, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেল, সরি এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড। এটা কি, এটা হচ্ছে আমাদের বি চিত্রটা হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেল, বি চিত্রটা হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল, এটা বোর, এটা নিলস বোর, এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। এখান থেকে ঘ নম্বর কমন পাবা, ঘ টাইপ 1 থেকে কী পাবা, ঘ নম্বর কমন, ঠিক আছে, ঘ নম্বর তুমি কমন পাবা। এখন কীভাবে কমন পাবা, এই দুইটার মধ্যে পার্থক্য করতে বলবে, আলোচনা করতে বলবে, ঠিক আছে। এবং বোর পরমাণু মডেলের তোমাকে আমি জাস্ট কয়েকটা বেসিক বলি, কয়েকটা বেসিক। এই যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যখন প্লাস চিহ্ন আকারে দেওয়া থাকবে তখন মনে রাখবা এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এটার নাম কি, নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, আর লিখলাম না, ঠিক আছে, P+N থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরে এই যে প্রথমে যেটা, এই যে বৃত্ত ভরাট করলাম, এই যে বৃত্ত ভরাট করলাম, এটাকে তখন আমরা বলবো, এটাকে আমরা বলবো প্রথম কক্ষপথ। তখন এখানে একটা মান দেওয়া থাকবে, এখানে একটা মান দেওয়া থাকবে, n এর মান 1, এবং এখানে আর একটা বৃত্ত ভরাট করা থাকবে, ধরো এটা হচ্ছে n এর মান 2, এবং এখানে আর একটা দেওয়া থাকবে, ধরো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ইচ্ছা। তাহলে n এর মান এটা হচ্ছে আমাদের 3। এর মানে কি, এর মানে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথ, নিউক্লিয়াসের বাইরে যেটা প্রথমেই পাবা সেটাকে বলা হয় প্রথম কক্ষপথ, দ্বিতীয়তে যেটা পাবা সেটাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়তে যেটা পাবা সেটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, ঠিক আছে। তো এইগুলা কিভাবে আসবে, এইগুলো হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে, তো তুমি হচ্ছে কি দিয়ে ফেলবা, তুমি হচ্ছে টাইপ 2 দিয়ে ফেলবা, টাইপ 2 এখান থেকে কি পড়বে, তোমার কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে, কৌণিক ভরবেগ, ঠিক আছে। এবং কৌণিক ভরবেগ যেমনই নির্ণয় করতে বলবে, মনে রাখবা কৌণিক ভরবেগকে প্রকাশ করা হবে mv/r, এ পুরোটা মিলে হচ্ছে কৌণিক ভরবেগ, পুরোটা মিলে কি কৌণিক ভরবেগ। এবং আমি লিখে দিব না, আমি হচ্ছে তুমি জাস্ট মুখে বলবো, তোমাকে কিন্তু মনে ধরে নিতে হবে, ঠিক আছে। এমটা কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে কি বললাম, ইলেকট্রনের ভর, পরিচয় কিন্তু জানতে হবে। এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর কত, 9.11 × 10⁻³ কত, -31 কেজি, -31 কেজি, ঠিক আছে। এইটাই তোমার এভাবেও থাকতে পারে, তবে এটাই থাকবে 100% পরীক্ষাতে, এটা থাকবে, কিন্তু এটা জেনে রাখো, ভালো কাজে দিবে। তাহলে 9.11 × 10⁻³ কত, -28, এটা গ্রাম আকারে থাকবে। যখন গ্রাম দেওয়া থাকবে তখন থাকবে 28, যখন কেজি দেওয়া থাকবে তখন এটা দেওয়া থাকবে 31, ঠিক আছে। তখন এটা দেওয়া থাকবে কি 31, আশা করি দেখা যাচ্ছে, ওকে। হ্যাঁ, এবার এটা কি তাহলে, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, ওকে। আর আর হচ্ছে কি, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, সো আমি লিখলাম না কারণ সময় নষ্ট হবে, ওকে। আসো এরপরে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র জানি, কৌণিক ভরবেগের সূত্র মুখস্থ করে ফেলো একদম, এখান থেকে কোশ্চিন আসবে, মাস্ট বি, ঠিক আছে। এটা সমান NH ডিভাইডেড বাই কি, NH ডিভাইডেড বাই 2π। সো এইগুলার কিছু মান আছে, যেমন n এর মান তুমি কোত্থেকে পাবা, তোমাকে বলে দিবে কত নম্বর কক্ষপথ। দেখো যদি এভাবে দেওয়া থাকে তাহলে তো তুমি এভাবে চিনে ফেলবা কয়ভাবে থাকতে পারে, n এর মান কয়ভাবে থাকতে পারে, এটা একটু কনফিউশনটা ক্লিয়ার করি, n এর মান এই ম্যাথের ক্ষেত্রে তোমার কয়েক ধরনের রূপ নিতে পারে। এরা হচ্ছে কীরকম, এরা হচ্ছে তোমার ছলনাময়ের মতো, হ্যাঁ, এরা হচ্ছে ছলনাময়ের মতো। n এর মান হচ্ছে কয়েকভাবে থাকতে পারে, তোমার এভাবে থাকবে একটা প্যাটার্ন, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগ্রামে থাকতে পারে n এর মান ডিরেক্ট। আরেকটা কি থাকতে পারে, আরেকটা কীভাবে থাকবে তোমার, এই যে প্রথমত n এর মান এভাবে থাকবে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে n = 1, এখানে হচ্ছে n = 2, মানে 2 নম্বরের 2। আচ্ছা, এরপরে তোমার কি দেওয়া থাকতে পারে, মনে রাখবা প্রথম কক্ষপথকে বলা হয় কে, এখানেই দেখায়, প্রথম কক্ষপথকে বলা হয় কে,
কে সমান সমান যদি বলে তাহলে এন এর মান 1 ধরবা, কে সমান সমান যদি বলে তাহলে এন এর মান কত ধরবা 1 ধরবা। যদি কে এল সমান সমান যদি বলে দেয় তখন এন এর মান কি ধরবা 2 ধরবা। যখন কে এল এম সমান সমান যদি বলে দেয় তাহলে এটা সমান সমান ধরে নিবা কত 3, ঠিক আছে। কে এল এন যখন এন সমান সমান বলে দেবে তখন এন এর মান কি ধরবা 4 ধরবা, ঠিক আছে। এটা কেন হয়, কারণ এই যে প্রথম কক্ষপথকে আমরা হচ্ছে n1 n2 n3 এটা পড়ছি না, এটা হচ্ছে এভাবে পড়তে হয়। আমাদের প্রথম কক্ষপথকে কে বলা হয়, দ্বিতীয় কক্ষপথকে এল বলা হয়, তৃতীয় কক্ষপথটাকে এম বলা হয়, ঠিক আছে। আরেকটা কক্ষপথ যদি থাকতো তখন ওটাকে বলতাম এন বলতাম, ঠিক আছে। আরেকটা কক্ষপথ থাকলে ওটাকে এন বলতাম, তখন এন এর মানটা তখন দেখো তো কে কোথায় অবস্থান করতেছে 1 নম্বর, তাহলে এন এর মান কত হবে 1 হবে। এল এর মান এখানে 2 অবস্থান করতেছে, তাহলে এন এর মান কত হবে 2 হবে। এখানে 3 অবস্থান করতেছে, এন এর মান 3 হবে, ঠিক আছে। এই দুইভাবে থাকতে পারে। আরও একটা ভাবে থাকতে পারে, যেহেতু আমাকে হচ্ছে আরও কনফিউশন ক্রিয়েট করাতে পারে, আরও কনফিউশন। দেখো যে ইলেকট্রন দিয়ে দিল, একটা ইলেকট্রন দিয়ে দিল, এখানে হচ্ছে আরও একটা ইলেকট্রন দিল, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা তো গুণ না, এটা হচ্ছে যোগ আকারে থাকে, তো এটা হচ্ছে নিউক্লিয়াস। ধরো আমি হচ্ছে আর একটু ভালো করে আঁকাই, ঠিক আছে, তাহলে কনফিউশনটা ভালো মতো ক্লিয়ার হবে। 2 নম্বরে ধরো তোমার এভাবে দেওয়া থাকলো, এইভাবে এই ঠিক আছে, এভাবে দেওয়া থাকবে। অ্যান্ড হচ্ছে তোমাকে কি বলবে, তোমাক এখান থেকে বলবে, এখান থেকে তখন মনে করো এরকম করে এই যে ইলেকট্রন চলে আসা বোঝাবে। এখন এটা যদি না থাকতো, ধরো এটা নেই, যদি এরকম করে থাকতো তাহলে এরকম করে এই জায়গায় আসলো, ঠিক আছে। তাহলে তোমাকে বুঝতে হবে ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে, এটা অবশ্যই প্লাস আকারে থাকবে। তাহলে এই যে এটা ভিতরে একটা প্লাস, এটাকে ধরা যাবে না, তাহলে বাইরের লেয়ারটাকে ধরতে হবে। তাহলে ওটা সমান 1, এরপর একটা 2, এরপর একটা 3। তাহলে ইলেকট্রন কোত্থেকে আসতেছে, তৃতীয় থেকে। কোথায় অবস্থান করতেছে, এটা 1 নম্বরে, তাই না। এই যে বাইরের লেয়ার 1 নম্বর নিউক্লিয়াস থেকে, তাহলে 1 নম্বর। এটা 3 থেকে কোথায় আসছে, 2 আসছে। তাহলে যেখানে থাকবে, যেখানে এসে থেমে যাবে ওটা হবে এন এর মান, যেখানে এসে থেমে যাবে সেটা হবে এন এর মান। তাহলে এখানে এই ক্ষেত্রে এন এর মান কত ভাই বলো তো, এন এর মান হচ্ছে 1, আর এই ক্ষেত্রে এন এর মান কত, এন এর মানটা হচ্ছে 2, ঠিক আছে। এন এর মান যদি নির্ণয় করতে পারো এই ম্যাথ তুমি অনায়াসে পারবা, ঠিক আছে। সো এই টাইপ 2 অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। কোশ্চেন এখান থেকে দিবেই। সো এটা হচ্ছে ভালো মতো ক্লিয়ার করে ফেলো। আরও একটা ভাবে ইলেকট্রন তোমার এনের মান থাকতে পারে। এনের মান তোমাকে কী বলবে, যে কোনো একটা পরমাণু দিয়ে দিল, তোমাকে বললো যে সোডিয়াম, ধরো তোমাকে বললো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে এর সর্বশেষ শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ নির্ণয় করো। এর সর্বশেষ শক্তি স্তরের জন্য কী করতে হবে, কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তাহলে এনের আগে কী করবা, আগে হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করবা। এটা কিন্তু 11, এটা 2 না, ঠিক আছে, এটা কিন্তু 11, এটা হচ্ছে 11। তাহলে এই তো 11 কী করবা, আগে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস 1s, তারপরে 2s, তারপরে 2p6, এরপরে 3s1। দেখো সর্বশেষ শক্তি স্তর কীভাবে চিনবা, এই যে 1 2 3 4 এগুলো লিখতেছো না, 1 2 3 যেগুলা, তো দেখবা 1 2গুলা সবচেয়ে বড় যেটা থাকবে ইলেকট্রন বিন্যাস করার পর 1 2গুলা sp বাদ দিয়ে 1 2 এর মধ্যে সবচেয়ে বড় যেটা থাকবে। তাহলে কে সবচেয়ে বড়, দেখো তো এটা হচ্ছে বড়, এই যে 3 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখানে n এর মান হচ্ছে আমাদের কত, n এর মান সবচেয়ে বড় যেটা থাকবে সেটা হবে n এর মান। তাহলে n এর মানটা হবে আমাদের 3। বলো পারবা নাকি পারবা না, বলো। সর্বশেষ শক্তিস্তর বলছে, যদি দ্বিতীয় শক্তিস্তর বলে দিত তাহলে এরকম বললে দ্বিতীয় শক্তিস্তর মানে তুমি হচ্ছে 2 ধরে নিতে পারবা। অথবা তোমাকে এভাবে বলবে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর। তো এটাও লিখে রাখো। আমাদের আরও একটা ভাবে থাকতে পারে যে প্রথম যদি বলে দেয়, প্রথম যদি বলে, দ্বিতীয় যদি বলে, তৃতীয় যদি বলে, চতুর্থ যদি বলে, তাহলে এখানে n এর মান কত, প্রথম তাই 1, এখানে n এর মান কত 2, এখানে n এর মান কত 3, এখানে n এর মান কত 4। এবার ক্লিয়ার, ঠিক আছে, এবার ক্লিয়ার। এবং আরও কিছু ধ্রুবক আমি এই জায়গায় লিখছিলাম, দেখো আরও কিছু ধ্রুবক এই জায়গায় লিখছিলাম। এই যে এখানে আরও কিছু মান আছে, এই যে এইচের মান আছে আর হচ্ছে পায়ের মান আছে। তো এই দুইটা মান যদি তুমি জেনে ফেলো তাহলে এখান থেকে আর কিচ্ছু আটকাবে না, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে একটা ম্যাথ করাই দিই, তাহলে তুমি পেরে যাবা, ঠিক আছে। আসো তাহলে এইচের মানটা মনে রাখবা। এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলে। আমার কথা শুনে আমি যে লিখতেছি না, এই যে বলতেছি, এটা শুনে লিখে ফেলবা। তাহলে প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান 6.0
626 ইন্টু 10 পাওয়ার কত -34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা। এবং পায়ের একটা মান আছে, পায়ের কি মান, পায়ের মান আছে 3.1416 ঠিক আছে। সো এইগুলা জাস্ট মনে করলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাকে আমি যে কোনোভাবে বলতে পারি, ধরো m = 3 বলতে পারি, l = 2 বলতে পারি, বা এভাবে দেখাই দিয়ে বলতে পারি, অথবা চতুর্থ শক্তি স্তরে তুমি কিসের মান নির্ণয় করবা, কৌণিক ভরবেগ নির্ণয় করবা। তৃতীয় শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ নির্ণয় করো, এটা তো আমি কোশ্চেন দিলাম। ধরো তৃতীয় শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ, তাহলে কি করবা, mvr। যে শক্তি স্তরের জন্য বলবে সেটা হবে n এর মান, তাহলে n এর মান কত 3, n এর মানটা কত 3, তাহলে NH ছিল, তাহলে H এর মানটা বসাও, H এর মানটা অলওয়েজ মুখস্থ, তাহলে 6.626 ইন্টু 10 পাওয়ার কত -34 ডিভাইডেড বাই 2 পাই, তাহলে 2 ইন্টু পায়ের মান 3.1416। ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই অ্যান্সার, ক্যালকুলেটর দিয়ে বসাই দিবা, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, সো এই ম্যাথটা আমাদের আসবে, এই ম্যাথটা আমাদের আসবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এই অধ্যায় থেকে 2টা টাইপ অলরেডি কমপ্লিট। এখন তুমি এই টাইপের ম্যাথটা, এই যে রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেল, এটা তুমি কিভাবে কমপ্লিট করবা। রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেলের এই যে বইয়ে চলে আসবা, বইয়ের এই জিনিসগুলো তুমি যদি পড়ো, সহজ করে দেখবা, পড়লেই হবে। ঠিক আছে, আমি আর সময় নষ্ট না করি। সৌরজগতের মতো জায়গায় শূন্য থাকে, নিউক্লিয়াস থাকে, কেন্দ্র থাকে। ঠিক আছে, বেশিরভাগ অঞ্চলে ফাঁকা, চার্জ বা ইলেকট্রন নিউক্লিয়াসের উপর কী করে, ঋণাত্মক ইলেকট্রন তোমার হচ্ছে ধনাত্মক প্রোটনের সাথে আকর্ষণ বল কাজ করে। এগুলো রাদারফোর্ডের প্রথম নিউক্লিয়াসের ধারণা দিয়েছেন। তো এই জিনিসগুলো সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো পড়বা। এই যে এই জিনিসটা দেওয়া আছে দেখো, ঠিক আছে, এই জিনিসগুলো সবগুলো বুঝাই দিছি। ওকে, ডান। আরেকটা সূত্র আছে এখান থেকে আমাদের, এই যে আমাদের E = hc/λ, E = hc/λ। তো এটা একটু দেখায়, এটা হচ্ছে আমি মিশাই দিই। 2টা টাইপ তাহলে আমাদের কমপ্লিট, 2টা টাইপ কমপ্লিট। এই 2টা টাইপ থেকে আমাদের যে ধরনের কোশ্চেন আসুক, আশা করি অ্যান্সার দিতে পারবা, অ্যান্সার দিতে পারবা। ওকে, তাহলে একটা অধ্যায় আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝা গেছে। এবং চতুর্থ অধ্যায়ের যে তোমাদের সমস্যা, ওই চতুর্থ অধ্যায়ের সিকিউ একটা জাস্ট নিয়ম আমি লিখে দেবো, ওই নিয়ম থেকেই তুমি হচ্ছে সব কিছু কমন পাবা। ঠিক আছে, ওই নিয়ম থেকেই আসো। এটা কি, এটা হচ্ছে আমাদের শক্তির বিকিরণ, শক্তির শোষণ বা শক্তির বিকিরণ যদি বলে দেয়, শক্তি, শোষিত শক্তি বা বিকিরিত শক্তি, এটা হচ্ছে টাইপ 3 লিখে রাখো। টাইপ কত, এটা রেয়ার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুব বেশি আসে না। ঠিক আছে, তো তোমাদের বোর্ডে যে কোনো বোর্ডের স্টুডেন্ট, তোমরা যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আছে, হালকা ইম্পর্টেন্ট, এটা জাস্ট করে নেবা। টাইপ 3, টাইপ 3 কি, শোষিত শক্তি, শোষিত শক্তি বা বিকিরিত শক্তি, শোষিত শক্তি বা বিকিরিত শক্তি। এটা সমান সমান মনে রাখবা, ই সমান সমান, বইয়ে যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, ই সমান সমান এইচ নিউ। ঠিক আছে, ই সমান সমান যেভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। আচ্ছা, বইয়ে যেটা দেওয়া আছে সেটা লিখে দেই, hc/λ। তাহলে এগুলোর পরিচয়টা আমাদের লাগবে। তাহলে ই কি, ই হচ্ছে আমাদের শোষিত বা বিকিরিত শক্তি। এইচ কি, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, যার নির্দিষ্ট মান আছে 6.626 ইন্টু 10 পাওয়ার কত -34 জুল সেকেন্ড, 10 পাওয়ার কত -34 জুল সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটা কমপ্লিট করতে হয়। আর কি, আমাদের সি এর মানটাও আমাদের মুখস্থ, এটা হচ্ছে আলোর বেগ। কিসের বেগ, আলোর বেগ। তাহলে 3 ইন্টু 10 পাওয়ার কত 3 ইন্টু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ল্যামডা হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ন্যানোমিটার আকারে দেওয়া থাকবে। এখন এটা যদি দেওয়া থাকে, দেখো কয়েকটা কনফিউশন ক্লিয়ার করি। যদি মিটারে দেওয়া থাকে, ধরো 100 মিটার দিয়ে দিল সেন্টিমিটার, তখন কি করবা, এটাকে 100 দিয়ে ভাগ করবা, তাহলে 100, এটাকে অলওয়েজ মিটারে নিবা, তাহলে 100 দিয়ে ভাগ করে এটাকে কি হিসেবে পাবা, মিটারে পাবা। এটা একটা কেস হতে পারে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আসে না বললেই চলে, আমাদের আসবে কোনটা, ধরো 520, এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেনে ছিল, 520 ন্যানোমিটার।
এটা আসছে, তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা ল্যামডা দেওয়া আছে, তাহলে ল্যামডাটাকে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, ন্যানোমিটারে দেওয়া আছে। তাহলে মিটারে নেওয়ার উপায়টা কি, ন্যানোমিটারে দেওয়া আছে, মিটারে নেওয়ার উপায়টা কি 520 ইন্টু, মনে রাখবা এই যে ন্যানো মানে 10⁻⁹, 10 কত -9, তো এটাকে ন্যানোটাকে এনটাকে তুলে দিয়ে 9 নিয়ে আসতে হবে, দিয়ে এটা হয়ে যাবে মিটার। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা পারবা, আশা করি এই জিনিসটা কি একদম সুন্দর করেই পারবা। ওকে, তাহলে এটা নির্ণয় করলেই হয়ে যাবে। সো এটা নির্ণয় করো, এটা জাস্ট মান বসাবা, এই যে মানগুলো বসায় তুমি যেটা পাবা সেটা হবে কিসের মান, এর মান। ওকে, তাহলে এটাও কমপ্লিট, একদম এটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে এই যে সাফল্য করবা। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমাদের কি করতে হবে, আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে, তাহলে এখান থেকে আমাদের চলে আসবে। এবং এই ছকটা তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এই ছকটা থেকে কিন্তু ম্যাথ আসে, এই ছকটা পারবা, আমি জাস্ট দেখাই দিই তাহলে হবে। ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে আমাদের শতকরা। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসটা করে দেই। ক্লাসের ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ তোমরা এটা কেটে দিবা, সময় নষ্ট করবে না। ওকে, টাইপ 4 আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে ঢুকে যাব। টাইপ 4 4 নম্বর টপিক, ঠিক ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস কীভাবে করে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লাগবে। ইলেকট্রন বিন্যাস পারলে, ভালো মতো বুঝো, ইলেকট্রন বিন্যাস পারলে তুমি কয়টা অধ্যায় পারবা, প্রথমত 3 অধ্যায়ের এটা পারবা, 3 অধ্যায় পারবা, 3 অধ্যায়। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি পারো তুমি প্রথমত তৃতীয় অধ্যায়টা পারবা, দ্বিতীয়ত তুমি চতুর্থ অধ্যায়টা পারবা, মানে 4 অধ্যায় পর্যায় সারণী। তৃতীয়ত তুমি কি পারবা, পঞ্চম অধ্যায়টা পারবা, অর্থাৎ রাসায়নিক বন্ধন। সো এই 3টা অধ্যায় পারতে হলে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, ভালো মতো আয়ত্ত করে ফেলতে হবে। ঠিক আছে, এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমত আমাদের এনটাকে চিনতে হবে। এন কি, এন হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, এবং প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে প্রধান শক্তি স্তর, এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা কি হবে জানো, এটার হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে আমাদের 2n স্কোয়ার, যেখানে n হচ্ছে কি একটা কক্ষপথ বা শক্তি স্তর। ওই যে তোমাকে আমি যেটা দেখালাম, এই যে এটা হচ্ছে একটা n, এটা হচ্ছে একটা কি n, তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে n1, এটা হচ্ছে কি n2, আর এটা হচ্ছে কি n3, তাহলে এটা হচ্ছে n3। সো এইগুলো হচ্ছে আমাদের নির্ণয় করে করে দেখতে হবে যে প্রথম শক্তি স্তর কয়টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তর কয়টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে। তাহলে লিখো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, মনে রাখবে 2 ইন্টু প্রথম শক্তি স্তর যেহেতু, তাহলে এন এর মান হয়ে যাবে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে কত, 2টি। ঠিক আছে, এবার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2 ইন্টু এন এর পরিবর্তে 2, তাহলে এটা সমান 4, 4 দুগুণে কত, 8টি। ঠিক আছে, এবার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু 3 উপর স্কোয়ার, তাহলে 9 দুগুণে 18, না পারলে ক্যালকুলেটারে বসাবা। ঠিক আছে, এবার চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি, তাহলে 2 ইন্টু 4 উপর কি স্কোয়ার, তাহলে এটা সমান 16 দুগুণে কত, 32। এভাবে বের করে নিতে পারবা, তোমার পঞ্চম পর্যন্ত আসে। ঠিক আছে, সো পঞ্চমটাও লিখে দেই, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2, তাহলে 5-এর জায়গায় n। ঠিক আছে, 5-এর জায়গায় n এর জায়গায় 5, তাহলে এটা কত, 25 দুগুণে 50, তাহলে 50টি।
ঠিক আছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? এটা হচ্ছে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কাঠামো। এখন আমাদের আরও একটা মান আছে, সেটা হচ্ছে এল। এল হচ্ছে আমাদের উপশক্তি স্তর। আচ্ছা, আমাদের 4টি উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর কয়টি? 4টি। ঠিক আছে, তাহলে উপশক্তি স্তর 4টি। কি কি? প্রথমত এস, দ্বিতীয়ত পি, তৃতীয়ত ডি, চতুর্থ এটা হচ্ছে এফ। ঠিক আছে, এবং এগুলার জন্য এল এর মান, এসপিডিএফ এর জন্য এল এর মান, তাহলে এটা সমান সমান, এই যে সমান সমান যেটা দিব, সমান সমান এস সমান সমান কত? 0। ঠিক আছে, আচ্ছা এগুলোর জন্য আমি হচ্ছে লিখি আগে। তাহলে এসপিডিএফ এর জন্য এল এর মান, এল এর মান, তাহলে প্রথমটার জন্য এস এর জন্য, এস এর জন্য এল এর মান কত হবে? এল এর মান মনে রাখবা, এস এর জন্য 0, এবং পি, পি এর জন্য এল এর মান কত হবে? মনে রাখবা 1। ঠিক আছে, মনে রাখবা কি? 1। আসো, যারা এগুলো জানো তাদের এগুলো, এই অংশগুলো করার প্রয়োজন নেই। এসপিডি, এবার ডি, ডি এর জন্য কি? এটা এল এর মান, তাই না? এল এর মান সমান কি হবে? ডি এর জন্য 2। এবার এফ এর জন্য, এফ এর জন্য এল এর মান হবে 3। সো এইগুলা একদম 100% মনে রাখতে হবে, 100% মনে রাখতে হবে। তাহলে দেখো উপশক্তি স্তর কয়টি? 4টি। এসপি ডি এফ। এল এর জন্য এল এর মান নির্ণয় করে আমাদের হচ্ছে শক্তি স্তর। উপশক্তি স্তরের জন্য এল এর মান থাকে, এবং শক্তি স্তরের জন্য এন এর মান থাকে। ঠিক আছে, প্রধান শক্তি স্তরের জন্য এন এর মান, আর উপশক্তি স্তরের জন্য এল এর মান। এটা জাস্ট মনে রাখো, তাহলে হবে। তাহলে এস এর জন্য এল এর মান কত হবে? 0। পি এর জন্য এল এর মান কত হবে? 1। ডি এর জন্য এল এর মান কত হবে? 2। এফ এর জন্য এল এর মান হবে 3। ঠিক আছে, এখন মনে রাখবা কীভাবে? শর্টকাটে দেখো, এসের জন্য কত পাচ্ছ তুমি? এসের জন্য কত পাচ্ছ দেখো তো? 0 পাচ্ছ, তাই না? এসের জন্য 0 পাচ্ছ। পি এর জন্য কত পাচ্ছ ভাই? 1 পাচ্ছ। পি এর জন্য 1 পাচ্ছ। ডি এর জন্য কত পাচ্ছ ভাই? 2 পাচ্ছ, 2 পাচ্ছ। তাহলে এফ এর জন্য কত পাচ্ছ? এফ এর জন্য তুমি 3 পাচ্ছ। এবার আমার সাথে সাথে বলো, এসপিডিএফ, এসপিডিএফ 0 1 2 3। ঠিক আছে, তাহলে এসপিডিএফ 0 1 2 3, এসপিডিএফ 0 1 2 3, এসপিডিএফ 0 1 2 3, এসপিডিএফ 0 1 2 3। তাহলে এস এর জন্য এল এর মান কত? 0। পি এর জন্য কত? 1। ডি এর জন্য কত? 2। এফ এর জন্য কত? 3। তাহলে এসপিডিএফ 0 1 3, 0 1 2 3। ঠিক আছে, এটা মনে রাখবা, তাহলে হবে। এবার উপশক্তি স্তরে দেখো, উপশক্তি স্তর, আমরা উপশক্তি স্তর পড়লাম না, প্রধান শক্তি স্তর পড়ছিলাম, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা পড়ছি। তাহলে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা পড়া শেষ। এখন আমরা উপশক্তি স্তর দেখছি, এখন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা দেখব। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমার এই সাইডে জায়গা নেই, এই সাইডে লিখি বেস্ট হবে। হ্যাঁ, তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে কি লিখবা? 2 × 12 + 1, 2 × 12 + 1। তাহলে দেখো, এস উপশক্তি স্তরে ইলেকট্রন, এস উপশক্তি স্তরে, তাহলে এস এটা একটা উপশক্তি স্তর না, তাহলে এস উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ, এগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ, ধারণ ক্ষমতা। তাহলে এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে, এস এস উপশক্তি স্তরে, স্তরে, ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? তাহলে 2, এসের জন্য এল এর মান কত? 2 × এল, 2l, এটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। ঠিক আছে, এটা গুণ অবস্থায় আছে। তাহলে এসের জন্য এল এর মান 0 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে যেটা পাবা, তাহলে এসে ইলেকট্রন থাকতে পারে 2টি। তাহলে আসো, 2টি এস অরবিটালে। এবার পি, পি এর জন্য তুমি নির্ণয় করবা এভাবে, পি এর জন্য 6টি পাবা। কয়টি পাবা? 6টি। এবার ডি এর জন্য, ডি এর জন্য কত পাবা? ডি এর জন্য কয়টি পাবা? 10টি, 10টি ইলেকট্রন থাকবে। এবার এফ এর জন্য, এফ এর জন্য কয়টি ইলেকট্রন পাবা? এফ এর জন্য 14টি, 14টি
ইলেকট্রন পাবা। আসো, সব কিছু করে ফেলছি। এখন তুমি মনে রাখবা SPDF 0 1 2 3 এটা হচ্ছে এল এর মান, SPDF 0 1 2 3 এটা হচ্ছে কিসের মান, এল এর মান। তাহলে ঠিক আছে, এটা একটু এই জায়গায় গুছাই দিই, এই জায়গায় একটু গুছাই দিই। দেখো উপশক্তি স্তর, এখানে নাম, ঠিক আছে, SPDF, এখানে দেবা এল, এলের জন্য 0 1 2 3। এবার কী দেবা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে 2 × 12 + 1, 2 × 12 + 1 অর্থাৎ এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা এটার জন্য কত হবে, 2টি, এটার জন্য কত হবে ভাই, 6টি, এটার জন্য কত হবে, 10টি, এটার জন্য কত হবে, 14টি। ঠিক আছে, তাহলে এটা জাস্ট মনে রাখবা এই সিকোয়েন্সটা, তাহলে হবে SPDF 0 1 2 3 2 6 2 6 10 14, 2 6 10 14, SPDF 0 1 2 3 2 6 10 14। ঠিক আছে, তাহলে আশা করি একদম শক্তি স্তর এবং উপশক্তি স্তর নিয়ে আর কোনো কনফিউশন নেই। এবং শক্তি স্তরগুলোকে, প্রথম শক্তি স্তরকে মনে রাখবা, প্রথম শক্তি স্তরকে বলা হয়, প্রথম শক্তি স্তরকে বলা হয় কে, প্রথম শক্তি স্তরকে বলা হয় কে, এবং দ্বিতীয় শক্তি স্তরকে কী বলা হয়, এল, তৃতীয় শক্তি স্তরকে কী বলা হয়, এম বলা হয়, তৃতীয় শক্তি স্তরকে এম, এবং চতুর্থ শক্তি স্তরকে এন বলা হয়। তাহলে দেখো KLMN 1 2 3 4, 1 2 3 4 KLMN। ঠিক আছে, ওকে, আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসে যেতে পারি। এত কিছু শিখলাম শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসের জন্য। এখন এর আগে আমরা হচ্ছে একটু ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে আমরা জাস্ট একটা খ নম্বরে কোশ্চেন আসে, ওই খ নম্বরটা হচ্ছে একটু লিখে ফেলি। খ নম্বরটা তো আমরা একটু লিখো তো, যে 3s এবং 4p এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী, কোনটি বেশি শক্তিশালী, 3s এবং 4p এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী। তাহলে একটা কোশ্চেন লেখো, একটা কোশ্চেন লিখো, কোশ্চেন 3s এবং 4p এর মধ্যে, কোশ্চেন 1, 3s এবং 4p এর মধ্যে কার শক্তি কম বা কার শক্তি বেশি, এটা থাকতে পারে। ঠিক আছে, এখন তুমি কিভাবে নির্ণয় করবা, মনে রাখবা 3s এবং 4p এগুলোর শক্তি নির্ভর করবে n + l এর মানের উপর, n + l এর মানের উপর, n + l। তাহলে n + l নির্ণয় করবা কার জন্য, 3s এর জন্য প্রথমত। ঠিক আছে, তারপরে 4p এর জন্য কি নির্ণয় করবা, n + l এর মান নির্ণয় করবা। তাহলে দুইটার জন্যই n + l নির্ণয় করবা। তাহলে এটা প্রথমটার জন্য n + l কত হবে, n এর মান মনে রাখবা যেটা চোখে দেখতে পাবা, যেটা মান 1 2 3 এগুলো, এই যে n এর মান যেটা দেখতে পাবা, এই যে 3 হচ্ছে n এর মান, দেখো n এর মান যেটা 4, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে n এর মান। তাহলে যেটা দেখে দেখে নকল করতে পারবা সেটা হবে n এর মান। তাহলে এটা হবে 3 + l, s এর জন্য কত ভাই, l, s এর জন্য 0, একটু আগে লিখে দিলাম, খাতাটা দেখো। ঠিক আছে, তাহলে এটা হবে 3। ওকে, আসো তাহলে p এর জন্য l এর মান কত ভাই, p এর জন্য খাতাটা দেখো, জাস্ট 0 1 2 3 মনে রাখছিলাম। তাহলে এটা হবে 4 প্লাস এটা হবে p এর জন্য 1। ঠিক আছে, তাহলে এটা হবে 5। মনে রাখবা যেটা যোগ করে যেটা বেশি পাবা সেটা বেশি শক্তিশালী, আর যেটা কম পাবা সেটা কম শক্তিশালী, যেটা কম পাবা সেটা কম শক্তিশালী। এবং এটাকে তোমাকে যদি আরও একটা কোশ্চেন করতাম, ধরো কার শক্তি কম, এটা না দিয়ে আরও একটা কোশ্চেন করতাম এখানে, যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন কোনটিতে যাবে, কোনটিতে আগে যাবে, ঠিক আছে। তাহলে কী করতা বলো, কী করতা, তাহলে তুমি যেটা করতা, দেখবা কার শক্তি কম আছে সেখানে ইলেকট্রন আগে যাবে, কার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে। মনে রাখবা দুর্বল মানুষকে সবাই আঘাত করতে চায়, আঘাত করতে চায়। যেমন এই যে কয়েকদিন আগে আমাদের এই সময় হচ্ছে তাজু ভাই, আমাদের এলাকা ভাই, নাগেশ্বরী এলাকা আমাদের এলাকা, কত সুন্দর মানুষ, এরকম করে বলতেছে না, এই যে মানুষটা বলতেছে এটা হচ্ছে মোটামুটি ভাইরাল ট্রেন্ডে আছে। তো এই যে ভাইরাল মানুষটার হচ্ছে পেজটা কয়েকদিন আগে খেয়ে ফেলছে। তো ও যদি একটু স্ট্রং হতো বা একটু যদি ক্ষমতা থাকতো তাহলে ওর কি পেজটা হচ্ছে নষ্ট করতে পারতো না। তো দুর্বল লোক এ কারণে অ্যাটাক করে ফেলছে। তো দুর্বল লোককে অ্যাটাক করবে সবসময়। তাহলে যার শক্তি কম, যার মান কম, তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন যাবে। ঠিক আছে, সেখানে আগে সে প্রভাবটা খাটাবে। এখন আরও একটা কোশ্চিন হতে পারে যে আমাদের ধরো এই ঘটনা না ঘটে কোশ্চিন নম্বর 2 হলো, কোশ্চিন নম্বর 2 ধরো 4p এবং 3d, আচ্ছা 3d এবং 4p
এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে যাবে, ইলেকট্রন আগে যাবে। তাহলে এটা কেমনে করবা, এটা কেমনে করবা, কোনটিতে ইলেকট্রন আগে যাবে, এটা হচ্ছে মনে রাখবা এই যে 3D এর জন্য n+l, এটা হবে 3 + d এর মান কত বলো তো, d এর মান 2 লিখে দিছি, ঠিক আছে। d এর জন্য l এর মান, d এর জন্য l এর মান, তাহলে এটা যেটা ক্যালকুলেশন করে পাবা সেটা হবে 5। এখন 4p এর জন্য n+l এর মান, n+l এর মান, তাহলে 4 + p এর মানটা কত 1, l এর জন্য p এর মান, ঠিক আছে। এটা হবে কত, এটাও হবে 5। দেখো দুইটাই যদি সমান হয়ে যায় কোনোভাবে, যদি দেখো দুজনেই সমান, তাহলে দেখবা কার বাসার প্রধান কর্তাটা কম, ঠিক আছে, বা কার বাপের শক্তি বেশি, কার বাপের শক্তি কম। ধরো দুজন বন্ধু মিলে মারামারি করছো, দুইজনেই সমান, দুইজনেই ভালো মারামারি করছো, মানে দুইজনের মধ্যে কেউ হারে নাই কেউ জিতে নাই। সো তখন কোথায় যাই, বিচার ধরো একটা বিচার হচ্ছে, ধরো মায়ের খেয়ে তারপরে হচ্ছে বিচার টিচার হচ্ছে, নালিশ যেটাকে বলে সালিশ, ঠিক আছে। তো বিচার হইলে তোমার হচ্ছে তখন কাকে খুঁজে, তোমার হচ্ছে বাসার আব্বুকে খুঁজে, তাই না। তো কার বাসার আব্বার ক্ষমতা কম আর কার বাসার আব্বার ক্ষমতা বেশি, এটা অনুযায়ী চিন্তা করে তখন। তাহলে কার বাসার আব্বা, তাহলে এই যে মনে করো এটা হচ্ছে তোমার আর জায়গা নেই, তুমি হচ্ছে লেভেলটা সমান আছে তোমার আর তোমার বন্ধুর, কিন্তু তোমার আব্বার ক্ষমতা কমে গেছে, এবার তোমার আব্বার ক্ষমতা কমে গেছে এবং তোমার আব্বার ক্ষমতা বেশি হয়ে গেছে। তাহলে মনে রাখবা, এটা সহজে মনে রাখবা, যদি n+l এর মানটা সমান হয়ে যায়, তো প্রধান শক্তি স্তরের যার মানটা কম হবে, সেই হবে তার শক্তিটা কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, তাহলে এই ছিল আমাদের n+l এর কনসেপ্ট। এখন আমরা ফাইনালি ইলেকট্রন বিন্যাসে যাইতে পারি। ওকে, তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা, এবং ইলেকট্রন বিন্যাস যা করে দিব তাই আসবে, ঠিক আছে, 100% শিওর থাকো, একদম ইজি পিজি, ঠিক আছে। ইজি পিজি কিনা বলবো, এই রে কি সুন্দর ফুল গো, দেখছো, এই সানরাতায় কেউ যদি প্রপোজ করতো এইভাবে একটা ফুল দিয়ে, আফসোস। তোমরা আবার অন্য কিছু ভাবতেছো নাকি, আমি বউয়ের কথা বলতেছি, এত রাতে কার কাছে যাবো, আমি মার খাবো, মার তার খাবো না, তাই না। সো দেখো আমি কিন্তু একা আছি রুমে একা, অ্যান্ড হচ্ছে চারিপাশে অনেক হচ্ছে সাউন্ড নয়েজ, কিছু নেই বললে চলে। রাত মোটামুটি তোমার একটা পার হয়ে গেছে, হ্যাঁ। সো অনেকটা ভয় ও এখান তো দেখতেই পাচ্ছি টাইমটা, এই যে 12:52 একটার কাছাকাছি। তো অনেক ভয়ে ক্লাস রেকর্ড করতেছি, কই জানি আমাকে পেট নিয়ে আসি না ধরে নিয়ে যায়। আসো, তো ইলেকট্রন বিন্যাসের জন্য তুমি কী করবে, একটা কোড মনে রাখবা, জাস্ট যেটুকু পড়াবো সেটুকু পড়ো, ঠিক আছে, এর বাইরে আসবে না। তাহলে 1s, এখানে 2টা ইলেকট্রন থাকতে পারে তাই 2 দিবা, 2s, ঠিক আছে। তাহলে 1s 2s, এটা হচ্ছে 2 না দেই, এখন 2 না দেই, এখন হচ্ছে আমরা 1s 2s 2p 3s 3p 3d 4s, ঠিক আছে। 1s 2s 2p 3s 3d 4s, 1s 2s 2p 3s 3p 4s। দেখো আমার সাথে 1s 2s 2p 3s 3p 3d 4s, প্রথমে দুইটা করে শেষেরটা 3টা বলে দেবা, তাহলেই হবে, ঠিক আছে। এইটা মুখস্থ থাকতেই হবে, তুমি এর বাইরে তোমার এমসিকিউ আসবে না, এর বাইরে তোমার ইলেকট্রন বিন্যাস আসবে না, তাহলে এটা তোমাকে মুখস্থ করতে হবে, বাকি অনেক কিছু তো মুখস্থ করা লাগবে না, প্রয়োজন নেই। তাহলে দেখো 1s 2s 2p 3s, 1s 2s 2p 3s মুখস্থ করো, 1s 2s 2p 3s, 1s 2s 2p 3s, 1s 2s 2p 3s, তারপরে 3p 3d 4s, 3p 3d 4s, 3p 3d 4s। তাহলে আবার 1s 2s 2p 3s, 3p 3d 4s, 1s 2s 2p 3s, 3d 3p 4s, 1s 2s 2p 3s, 3d 3p 4s, ঠিক আছে, 3d 3p 3d 4s, 3p 3d 4s। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে একটা করে ইলেকট্রন বিন্যাস করবো। তাহলে প্রথম ইলেকট্রন বিন্যাস, এই যে সোডিয়ামের মনে করো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে এই ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের একবার দেখাইছিলাম। সো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম দিই, তাহলে নতুন একটা শিখতে পারবা। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ইলেকট্রন বিন্যাসটা একটু সময় নিয়ে করাচ্ছি, কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস শিখলে তুমি 4 অধ্যায় পারবা, 5 অধ্যায় পারবা, 3 অধ্যায়ও পারবা, ঠিক আছে। সো ইলেকট্রন বিন্যাসটা একটু অনেক বেশি ইম্পর্টেন্ট। 3টা তোমার সিলেবাসে আছে, 6টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস জানলে তুমি 3টা অধ্যায় পেরে যাচ্ছ, তাহলে ইলেকট্রন বিন্যাসে তুমি ওই লেভেলের সময়টাই দিবা, ঠিক আছে। তাহলে আসো
19 2s 2p 3s, ঠিক আছে? মনে রাখবা এসে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা, আমরা বের করছি এসে সর্বোচ্চ দুইটা, পি এ সর্বোচ্চ 6টা। তাহলে দেখো টোটাল ইলেকট্রন কয়টা ভাই? টোটাল ইলেকট্রন মনে রাখবা। আচ্ছা এ পর্যন্ত করে, আচ্ছা সহজ করেই করে, অত প্যারা না নেই। টোটাল ইলেকট্রন কত? 12টা। কয়টা দিয়েছো তুমি? এখানে 2টা 4টা, 4 আর 6 তোমার হচ্ছে 10টা দিয়ে ফেলছো, বাকি আছে কয়টা? 2টা। তাহলে এই 2টা কোথায় দিবা? এই এসের উপরে দিয়ে দিবা। তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা এবার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখবো। ব্যতিক্রম কয়েকটা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? প্রথমত ক্যালিয়াম বা পটাশিয়ামের 19 ইলেকট্রন বিন্যাস। সো এই 19 ইলেকট্রন বিন্যাসকে আমরা কীভাবে করতে পারি দেখো। 19 2s 2p 3s 3p 3d। আসো এখানে সর্বোচ্চ 2টা থাকতে পারে, যেহেতু এস তাহলে সর্বোচ্চ 2টা থাকবে। তাহলে এখানে 6টা, তাহলে টোটাল হলো 10টা, 10 আর 2 12টা। এবার কী করবা? মনে রাখবা শেষের দুইটাকে অলওয়েজ n+l এর মান নির্ণয় করে বসাবা। যখন ইলেকট্রন বসাবা শেষের দুইটার n+l এর মান নির্ণয় করে বসাবা, n+l এর মান যোগ করে বসাবা শেষের দুইটা যখন নির্ণয় করবা। মনে থাকবে? একটু জাস্ট পানি খাই, ওয়েট। সব কিছু ঠিকঠাক কিনা দেখি। হ্যাঁ ঠিকঠাক, ওকে। তো দেখো n+l এর মান, তাহলে এবার 3p এর n+l এর মান নির্ণয় করতে পারবে না? এটা আমি কি বলছিলাম বলো? n+l রিপিট মনে করো তো। 3 ছিল, দেখে যেটা পাইতাম ওইটা হচ্ছে আমাদের n এর মান হতো। তাহলে n এর মান এখানে 3, n এর পরিবর্তে 3 বসালাম, যোগ p দেখলেই l এর পরিবর্তে কত বসাবো? l এর পরিবর্তে 1 বসাবো, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেলাম আমরা 4। এবার n+l এখানে বসাবো, n+l এগুলো এখানে করা লাগবে না, আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি। তাহলে এটা 3 প্লাস ডি এর জন্য ডি এর জন্য এল এর মান কত? SPD, তাহলে 0 1 2, তাহলে 2, ঠিক আছে? তাহলে এটা কত? 5। তো দেখো কোথায় ইলেকট্রন আগে যাবে বলো? ইলেকট্রন এই যে ছোট সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে এখানে আমার ইলেকট্রন বাকি আছে কয়টা? দিয়ে ফেলছো কয়টা? 12টা দিয়ে ফেলছো, 12টা দিয়ে ফেলছো। তাহলে 12টার মধ্যে আরও হচ্ছে 19টা, তাহলে 12টা ইলেকট্রনের মধ্যে এখানে যাবে কয়টা? টোটাল এখানে পিএ যাবে কয়টা? 6টা, পিএ যাবে 6টা, 18টা আর এখানে হয়ে যাবে তখন কয়টা? ঠিক আছে, এটা হয়ে যাবে কত? 19টা, 18কে 19টা। ওকে, এবার হচ্ছে আমরা কিসেরটা নির্ণয় করবো? আমরা এবার ক্রোমিয়ামেরটা নির্ণয় করবো। ক্রোমিয়াম, ঠিক আছে? ক্রোমিয়াম এটা তো ব্যতিক্রম না, এটা হচ্ছে ব্যতিক্রমের মধ্যে পড়ে না। আমাদের হচ্ছে এই যে এখান থেকে ব্যতিক্রম শুরু, ঠিক আছে? এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে না, এটা ওই মূল নিয়মে দেখবা। লাস্ট 1s 2s 2p 3s 3p 3d 4s, ঠিক আছে? এখন মানগুলো বসাইতে হবে। তাহলে এখানে থাকবে 2টা, এখানে 2টা, 10টা 12টা 18টা বসানো শেষ, আর বাকি থাকলো 6টা। 18 আর 6 24। এবার তুমি n+l এর মান নির্ণয় করো। n+l এর মান এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5। কোথায় আগে যাবে? আগে এসে যাবে। তাহলে এসে সর্বোচ্চ থাকতে পারে 2টা, 2 দিয়ে ফেলো। এরপরে তাহলে তোমার ছিল 6টা, মানে এই যে 18 2 20, বাকি থাকলো কয়টা? 24টার মধ্যে 4টা, 24টার মধ্যে 4টা, তাহলে এখানে বসবে 4টা, ঠিক আছে? এখন একটা কথা আছে, যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ দেখো, পূর্ণ এবং অর্ধপূর্ণ, তাহলে পূর্ণ এবং অর্ধপূর্ণের কাছাকাছি যদি থাকে তাহলে পূর্ণ এবং অর্ধপূর্ণ বানাবা, তাহলে পূর্ণ বানাবা আর হচ্ছে কি অর্ধপূর্ণ বানাবা, পূর্ণ বানাবা আর কি অর্ধপূর্ণ বানাবা। তাহলে পূর্ণ বানাতে হলে আমাদের কি করতে হবে? পূর্ণ বানাতে হলে ডিএ মনে রাখবা, ডি 10-এ পূর্ণ থাকে এবং ডি হচ্ছে আমাদের 5-এ অর্ধপূর্ণ থাকে। মনে রাখবা পি কিসে পূর্ণ থাকে? পি হচ্ছে 6-এ পূর্ণ থাকে, অ্যান্ড পি হচ্ছে অর্ধপূর্ণ থাকে 3-তে। দেখো এটার অর্ধেক হয়ে গেছে, 6-এর অর্ধেক 3, 10-এর অর্ধেক 5, ঠিক আছে? আর একটা জিনিস, আর অত কিছু লাগবে না, এ পর্যন্ত আসবেই না, ঠিক আছে? তাহলে এবার দেখবা, তাহলে এবার ইলেকট্রন এবার 4 আছে,
তাহলে এটাকে বানাতে হবে কত, এই যে 5-এর মতো, এই যে 5-এর মতো। কারণ কি পূর্ণ আর অর্ধপূর্ণতে সবচেয়ে ভালো থাকে। যারা সুখে থাকতে চায়, মানুষ অলওয়েজ কিসে থাকতে চায়, সুখে থাকতে চায়। তো সুখে সবসময় থাকবে, সবচেয়ে স্থিতিশীল অবস্থায় থাকবে অর্ধপূর্ণ এবং পূর্ণতে। এই কারণে এটা হচ্ছে 4 আসে, 4টাকে ইচ্ছা করে আমাকে কী করতে হবে, 5 করতে হবে। তাহলে এটা চেঞ্জ করে দেবো, এটা ছিল 4, এটা তখন করে দেবো কত, 5। তাহলে এখানে ছিল 2টা ইলেকট্রন, তাহলে 2টার মধ্যে এখানে 4 থেকে একটা চলে গেছে, এখানে 4 ছিল, একটা এখান থেকে কমে গেছে, তাহলে এটা হয়ে গেল একটা। ঠিক আছে, তাহলে এই দুটা একটু মনে রাখবা। ওকে, এবার হচ্ছে আমাদের ফাইনাল যেটা, সেটা হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। সো দেখো কপার 29, সো কপার 29-এর 1s 2s 2p 3s, এগুলো বসাচ্ছি কেন, 1s 2s 2p 3s 3p 3d 4s। ঠিক আছে, 2 4 10, এরপর কত 12, 12 6 18। তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে 18, আর এখানে হচ্ছে 2টা। কারণ কি কে আগে যাবে, শেষের 2টাকে সবসময়, শেষে যখন 2টা পেয়ে যাবে তখন n+l এর মান নির্ণয় করে দেখবা। তাহলে কার শক্তি কম কার শক্তি বেশি, যেখানে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন দিবা। ঠিক আছে, তাহলে এটা কত 0, আর এই যে n+0। ঠিক আছে, তাহলে 4+0 তার মানে 4, আর এটা হচ্ছে 3+2 তার মানে 5, তার এটা কম শক্তিশালী, তাহলে এখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে অলরেডি 18 আর 2 20 হয়ে গেছে। তাহলে এখানে 20-এর মধ্যে 29-এর মধ্যে 20টা দিয়ে ফেলছো, বাকি আছে কয়টা, 9টা। তাহলে এই 9টা এখানে যাবে। ঠিক আছে, এবং 9 কি 9 আকারে থাকবে বলো তো, 9 আকারে থাকবে না, কারণ কি 10 থাকতে ভালোবাসে, 10 থাকতে ভালোবাসে। তাহলে কাছাকাছি থাকলে তুমি এটাকে ইচ্ছা করে 10 বানাবে, এখান থেকে কমাই দেবো। তাহলে এটা আসো, এটা হচ্ছে ইচ্ছা করে 10, এটা বানাইছে 10, আর এটা হচ্ছে ইচ্ছা করে কমাই দেবো, এটা হচ্ছে 1। ঠিক আছে, সো এইটা হবে ইলেকট্রন বিন্যাস। সো এই ইলেকট্রন বিন্যাস এবং এই ইলেকট্রন বিন্যাস তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। নিচে কোনটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো, বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো, এগুলো চলে আসবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো চলে আসবে, আশা করি বুঝছো। ঠিক আছে, সো ইলেকট্রন বিন্যাস দেখতে গেলে আমাদের শেষ, ইলেকট্রন বিন্যাস থেকে আর কিছু করাতে হবে না। এবার চলে আসি আমরা পরবর্তী টপিক, এগুলো সব বুঝতে পারবো এখন। পরবর্তী টপিক আমাদের আইসোটোপের এই জায়গাগুলো মনে রাখবা। ঠিক আছে, আইসোটোপের এই জায়গাগুলো মনে রাখবা, যে বিশেষ করে ট্রিটিয়ামের বা হাইড্রোজেনের তৃতীয় আইসোটোপের হচ্ছে নিউট্রন সংখ্যা, এই যেটা বারবার এমসিকিউ আসে, চলে আসবে ওটা। হ্যাঁ, এবার আপেক্ষিক পারমাণবিক ভর মনে রাখবা, কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেওয়া থাকে, কোনো একটা মৌলের, তাহলে টাইপ হচ্ছে 5, টাইপ 5 যদি করাই, টাইপ 5 আসলে কি, আমাদের কি নির্ণয় করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। একটি মৌলের ভর দেওয়া থাকবে, ওখান থেকে এটা আমাদের টাইপ 5-এর ম্যাথ। জাস্ট একটা সূত্র মনে রাখবা, আপেক্ষিক পারমাণবিক ভর শর্টকাটে লিখলাম। ঠিক আছে, সো এটা সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের এই একটি পরমাণুর ভর তোমার দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই তোমার কার্বন 12 আইসোটোপের, অর্থাৎ 1.66 × 10⁻²৪। এটা টানা মুখস্থ রাখবা, 10⁻− কত 24, এটা হচ্ছে গ্রাম আকারে পাবা, গ্রাম। ঠিক আছে, ওকে। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, মনে রাখবা, একক থাকে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মনে করো হচ্ছে যে ফ্লোরিনের হচ্ছে একটি পরমাণু ভর নির্ণয় করতে হবে। ফ্লোরিনের আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো জানি ফ্লোরিনের কী হয়, 19 হয়। ঠিক আছে, ফ্লোরিনের 19 হয়। তো এটা আসলে 19 হয় কিনা তুমি দেখবা, চেক দিয়ে দেখবা। কীভাবে, এই যে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে 3.16 × 10⁻³ দেওয়া থাকবে,
মাইনাস 23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে এটা তুমি ভাগ করে ক্যালকুলেটর দিয়ে বসাবা, ক্যালকুলেটারে যেটা পাবা সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হবে আমাদের কি অ্যান্সার। ওকে ওকে, তাহলে যে কোনোটা দেওয়া থাকবে তুমি ওখান থেকে নির্ণয় করে নেবা। বুঝে গেছে? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আশা করি এখান থেকে এই সূত্রটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। এই যে একই জিনিস। ঠিক আছে, এবার আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। শতকরা হার থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, এটার জন্য মনে রাখবা, এটার জন্য টাইপ 6। এই টাইপ 6টা অনেক অনেক ইম্পর্টেন্ট। টাইপ 6 টাইপ 6 টাইপ 6 কী করতে হবে আমাদের? আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে ওইটাই শতকরা থেকে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমি হচ্ছে ডিরেক্ট কোশ্চেন সলভ করাই। ঠিক আছে, ডিরেক্ট কোশ্চেন সলভ করাই তোমার, ডিরেক্ট কোশ্চেন সলভ করা। এই যে প্রকৃতিতে প্রাপ্ত ফ্লোরিনের দুটো আইসোটোপ দেওয়া আছে, ক্লোরিনের দুইটা আইসোটোপ দেওয়া আছে। তাহলে কোশ্চেন 1 তাহলে ক্লোরিনের দুটো আইসোটোপ দেওয়া আছে। ক্লোরিন কত? ক্লোরিন 35। 35-এর শতকরা পরিমাণ কত? 35-এর শতকরা পরিমাণ হচ্ছে 75%। এবং ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ তোমার 25%। এখন এখান থেকে তোমার কী করতে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে গড় ভ, তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটা নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে? মনে রাখবা আইসোটোপগুলার ভর ইন্টু পার্সেন্টেজ গুণ করবা। গুণ করবা। দেখো এই যে এটার প্রথমটার ভর একটা মৌলের বাম পাশে থাকে এই জায়গায়, তাহলে এটাকে গুণ করবা, এটা থেকে গুণ করবা, গুণ করে তারপরে বসাবা। তাহলে বসাও 35, প্রথমত 35 গুণ হবে ইন্টু 75 গুণ হবে। ঠিক আছে, তারপরে প্লাস দিবে, যতগুলো আইসোটোপ থাকবে সবগুলো লিখবা, যতগুলো আইসোটোপ থাকবে। তাহলে পরবর্তী আরেকটা আইসোটোপ আছে, তাহলে আরেকটা আইসোটোপ, ওটা যদি না থাকতো তাহলে আমরা হচ্ছে 100 দিয়ে ডিরেক্ট ভাগ করে দিতাম। তাহলে এটা হচ্ছে 37 ইন্টু পার্সেন্টেজ কত? 25। তাহলে এটাকে গুণ করবা। ঠিক আছে, তাহলে এবার পার্সেন্টেজ সহ কিন্তু বসাবা না, বাদ দিয়ে বসাবা। তাহলে ডিভাইডেড ভাগ দিবা কত? 100। ঠিক আছে, ভাগ দিবা 100 দিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, এটা দেখবা 19-ই আসবে। ঠিক আছে, এটা 19 মতোই আসবে। সরি, ক্লোরিন, তাহলে এটা 35.5 আসবে। ঠিক আছে, 35.5। এবং তোমার যদি এই কোশ্চেনটাই তোমাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভরটা দিয়ে রাখতো এবং তোমাকে যদি বলে দিত যে এখান থেকে কপার এবং এটার তোমাকে কি প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার নির্ণয় করতে হবে, তাহলে শতকরা হার এই জিনিসটা হচ্ছে বুঝো না তোমরা। এই জিনিসটার প্রথম কোশ্চেন এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এভাবে থাকতে পারে। দ্বিতীয় কোশ্চেনটা এভাবে থাকতে পারে। তোমার মনে করো প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা 63 এবং 65 দেওয়া আছে, আইসোটোপ দেওয়া আছে, দুইটা আইসোটোপ। তো দুইটা আইসোটোপ দেওয়া আছে। ঠিক আছে, এবং দুইটা আইসোটোপ কি? কপার 63 এবং কপার 65। এই যে কপার 63 এবং কপার 65, এই দুটো মৌল দেওয়া আছে। এই দুটো মৌলের কি নির্ণয় করতে হবে? আমাদের শতকরা হারটা নির্ণয় করতে হবে। এবং এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেখতে হবে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে। তাহলে আগে শতকরা হার, তাহলে এটার আমি ধরে নিই, এটা হচ্ছে শতকরা হার হচ্ছে আমাদের 100%। তাহলে যেহেতু শতকরা হার ওইটার মধ্যেই ধরো এটা হচ্ছে শতকরা হার, তাহলে কপার 63, কপারের মধ্যেই এটা, তাহলে কপার 63 আর কপার হচ্ছে এটা, তাহলে শতকরা, তাহলে ওইটা হচ্ছে কত? 100। টোটালটা কত? 100। 100 থেকে একটা যদি আমি বাদ দিই, তাহলে বাকিটা পেয়ে যাবো না? টোটাল হচ্ছে 100-র মধ্যে হিসাব হচ্ছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তোমাকে আমি বাংলাটা বুঝাই। তো দেখো তোমার কাছে আছে 100 টাকা, তোমার কাছে আছে কত? 100 টাকা। এখন এই 100 টাকার ভাগ তুমি পাবা, এই 100 টাকার ভাগ তুমি পাবা এবং নীলাঞ্জনাও পাবে। ঠিক আছে, তুমি পাবা, নীলাঞ্জনাও পাবে। তাহলে এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে টি ফর তুমি, এন ফর নীলাঞ্জনা। ঠিক আছে, তাহলে তুমিও পাবা, নীলাঞ্জনাও পাবে।
তাহলে 100 টাকার মধ্যে ধরো তুমি পাবা কয় টাকা, তুমি পাবা 60 টাকা, কারণ তুমি বাসার কর্তা এবং নীলাঞ্জনা হচ্ছে তোমার বাসার কর্ত্রী, মানে স্বামী স্ত্রী আর কি। ঠিক আছে, তাহলে এখন তুমি মনে করো কয় টাকা পাবা, এটা ডাজেন্ট ম্যাটার, তোমার কাছে আসে 100 টাকা, তাহলে যে পাবে তাকে দিয়ে দিচ্ছ, তাহলে এটা ধরো মিশাই দিলাম, তাহলে এটা এরকম ছিল না যে 60 টাকা আর 40 টাকা, তাহলে যে পাবে, ধরো এন তোমার কাছে পাচ্ছে, তাহলে এন পাচ্ছে কয় টাকা, 40 টাকা, তাহলে টি এর কাছে কয় টাকা থাকবে, অ্যাকচুয়ালি কয় টাকা থাকবে দিয়ে দেওয়ার পর, শোধ দেওয়ার পর, বলো তো, টোটাল ছিল 100 টাকা, মাইনাস আমি এন এরটা বাদ দিব, তাই না, এন এরটা বাদ দিব, তাহলে তো তার পকেটেরটা আমি পেয়ে যাবো, তাহলে এটা 40, তাহলে 40 বাদ দিলে এটা আমি পেয়ে যাচ্ছি 60 টাকা। তাহলে লজিক্যালি দেখো, এই যদি 40 টাকা পাই, ও হচ্ছে 60 টাকা পাবে, তাহলে আমরা হচ্ছে বিয়োগ করেও বোঝাতে পারি, ওটা আমরা বিয়োগ করেও বোঝাতে পারি যে এটা হচ্ছে আমাদের যদি 40 টাকা হয়, তাহলে এটা 100 টাকা থেকে 40 টাকা বাদ দিলে বাকি যেটা পাবে সেটা হয়ে যাবে। তো ওইরকমই এ হচ্ছে কপারের কাছে আছে 100 টাকা, ধরো কপার আছে 100 টাকা, কপারের আরও সহোদর দুইটা ভাই 63 আর হচ্ছে 65, তো কপার 63 নিয়ে ফেলবে এক্স, 100-র মধ্যে, তাহলে কপারের মধ্যে কত থাকবে, অ্যাকচুয়ালি কপারের মধ্যে কত থাকবে, বা কপারের মধ্যে তো 100 আছে, তাহলে বাকিটার কাছে কত থাকবে, বাকিটার কাছে এটা থাকবে, তাই না, যে 100 মাইনাস এরটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আশা করি বুঝছো বিষয়টা, বুঝবা। তাহলে এটা আসলে কনফিউশন ক্রিয়েট হয়। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে। এটা কি নির্ণয় করতে হবে, প্রথমত আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্ণয় করতে হবে। তাহলে প ভ এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এটা সমান আমরা কি করতাম বলো, এটার আইসোটোপের ভর লিখতাম, তাহলে আইসোটোপের ভর ইন্টু হচ্ছে শতকরা পরিমাণ ধরে নিছি এক্স, কারণ এটা জানি না, এটা আমাদের বের করতে হবে। তাহলে আরও একটা আইসোটোপ আছে, আরও একটা আইসোটোপের জন্য যোগ দিলাম, 65 ইন্টু কী করবা, 65 ইন্টু 100 মাইনাস এক্স, এটা হচ্ছে আইসোটোপের শতকরা, ডিভাইডেড বাই কী করবা 100, তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, এটা আমরা ম্যাথ থেকে বের করলাম। আর আরও একটা আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের এই জায়গায় দেওয়া আছে 63.5, তাহলে এটা সমান আমরা বলতে পারি প্রশ্ন মতে এইটুকু সমান আমরা কি বলতে পারি, এইটুকু সমান 63.5 বলতে পারি, তাই না। তাহলে এটা যখন ক্যালকুলেশন করবা এক্স এর একটা মান পাবা, দেখবা 75% আসবে, ঠিক আছে, এবং এক্স 100 মাইনাস এক্স এর আরও একটা মান পাবা, ওটা অপরটা হবে 25%, ঠিক আছে। তাহলে আশা করি এটাও ক্লিয়ার, ঠিক আছে, সো এরই মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট, যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, ঠিক আছে। সো এই অধ্যায় একদম ফুললি কমপ্লিট তোমাদের জন্য, আমি একদম কম্প্যাক্ট ওয়েতে সাজিয়ে ফেলছি। মাত্র 6টা টাইপ যদি তুমি কমপ্লিট করো, এই অধ্যায়ের জন্য সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং এই অধ্যায়ের আমি হচ্ছে সাজেশন, এমসিকিউ এবং সিকিউ এর সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ওই সাজেশন দেখে একদম কমপ্লিট করে ফেলবা, তাহলে হবে, ঠিক আছে। সো কেমন হয়েছে ক্লাস অবশ্যই জানাবা ভাইকে, অ্যান্ড ভাইয়ের জন্য তো দোয়া করবা, তার সাথে সাথে বন্ধু বান্ধবের মধ্যে একটু ক্লাসটা সবার মধ্যে ছড়াই দেবা, একটু না ভালো করেই ছড়াবা, যাতে সবাই ক্লাসে অ্যাটেন্ড করে। অ্যান্ড হচ্ছে আমরা যাতে কি আমাদের 100 দিন চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জ, যে তোমাদের হচ্ছে এসএসসি 26-এর জন্য ডেডিকেটেড ক্লাসগুলো যে নিচ্ছি, এই ক্লাসগুলো যাতে আমাদের 10K সাবস্ক্রাইবার, অনলি 10K, বেশি না, 10K সাবস্ক্রাইবার আমাদের নিতে যাতে হেল্পফুল হয়, ঠিক আছে। 10K সাবস্ক্রাইবার আমাদের টার্গেট মাত্র 3 মাসে। সো মাত্র 3 মাসে না, হিউজ একটা টাইম। তো এই 3 মাসে তোমরা যত হেল্প করবা, ভাইকে সাপোর্ট দিবা, দেখবা অলরেডি খুব দ্রুতই হয়ে যাবে, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে ফেলবা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের নূর স্টাডি কেয়ার, এটা সার্চ দিবা, সার্চ দিয়ে আমাদের কি করে ফেলবা, চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবা। অ্যান্ড হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের আমার আইডির লিঙ্ক, পেজের লিঙ্ক, প্লাস হচ্ছে আমাদের এনএসসি টক্স, এখানে কিন্তু আমাদের গান টান সবই হয়। সো ওই পেজেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওইটাও একটু ফলো করে দিবা। সো আল্লাহ হাফেজ।